যখন আমি গরম মুরগির রোস্টটা ওভেন থেকে বের করে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ননদ পিছন থেকে এত জোরে ধাক্কা দিল যে আমি নিজেকে সামলাতেই পারলাম না। এক নিমিষে ফুটন্ত তেল ছিটকে পড়লো আমার হাত, বুক আর গলার উপরে। মুহূর্তেই যেন মনে হলো পুরো শরীর যেন আগুনে পুড়ছে। আমি অসহ্য যন্ত্রণা চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়লাম। হাত থেকে রোস্ট ভর্তি সিরামিকের ডিশ ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। চারদিকে ছড়িয়ে পড়লো গরম তেল, ভাঙা গাছ আর পোড়া মাংসের গন্ধ। আমি তখনও ব্যথায় ছটফট করছি। ঠিক সেই সময় আমার ননদ ধীরে ধীরে আমার কাছে এসে নিচু হয়ে কানের কাছে ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, আমার ভাই কাব্যকে আমাদের পরিবার থেকে কেড়ে নিয়েছিস। এটা শুধু শুরু। আজ শুধু একটা শিক্ষা দিলাম, এরপর কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তার কথাগুলো আমার শরীরের আগুনের চেয়েও বেশি পুড়িয়ে দিল। কাঁপতে কাঁপতে মোবাইলটা হাতে নিলাম। আঙুলগুলো তেল আর ঘামে ভিজেছিল। বারবার ফোনটা হাত থেকে পিছলে যাচ্ছিল। দুবার মেঝেতে পড়ে গেল। তবুও শেষ শক্তিটুকু দিয়ে স্ক্রিন আনলক করে 999-এ কল করলাম। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তবুও ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমার স্বামী কাব্য অর্ধেক উঠে দাঁড়িয়েছিল। তার মুখ ফ্যাকাশে, কিন্তু সে স্থির। শাশুড়ি কাপটা হাতে নিয়ে নিশ্চুপ। শ্বশুর মাথা নিচু করে বসে আছেন, আর ননদ দরজার পাশে দাঁড়িয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন কিছুই ঘটেনি। ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠ, 999 থেকে। বলুন। আমি কান্নার যন্ত্রণার মাঝেও বললাম, আমার নাম মেঘলা, আমি ঢাকা মিরপুরে আমার শ্বশুর বাড়িতে আছি। আমার ননদ ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছে। গরম তেলে আমি পুড়ে গেছি, আর সে আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। দয়া করে দ্রুত আসুন। ঘরের নীরবতা মুহূর্তেই আরো ভারী হয়ে উঠল। প্রথমবারের মতো আমার ননদের মুখের আত্মবিশ্বাসটা মিলিয়ে যেতে শুরু করলো। কাব্য ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে কাঁপা গলায় বলল, মেঘলা, তুমি কি করছো? আমি চোখের পানি মুছে তার দিকে তাকিয়ে বললাম, আজ শুধু সত্যিটা বলছি। ননদ তাচ্ছিল হাসি দিয়ে বলল, ও নিজেই পিছলে পড়েছে, ব্যথায় এখন যা খুশি তাই বলছে। আমি ফোনটা আরো শক্ত করে ধরে বললাম, না, তুমি আমার কানের কাছে এসে বলেছো। এটা শুধু শুরু। 999-এর অপারেটর আমাকে শান্ত থাকতে বললেন, কোথাও পানি বা কোনো ঔষধ না লাগাতে বললেন, এবং জানালেন পুলিশ ও অ্যাম্বুলেন্স রওনা হয়েছে। কাব্য এবার আমার হাত ধরতে এগিয়ে এলো। আমি সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে দিলাম। না, এখন আর আমাকে ছোঁয়ার অধিকার তোমার নেই। আমি যখন আগুনে পুড়ছিলাম তখন তুমি শুধু দাঁড়িয়ে দেখছিলে। কাব্যর চোখ ভিজে উঠল। আমি বুঝতে পারিনি আসলে। অনেক কষ্টে হেসে বললাম, মানুষ তার প্রিয়জনের চিৎকার শুনে থাকতে পারে না কাব্য। তুমি শুনেছিলে কিন্তু বিশ্বাস করনি। শাশুড়ি ধীরে ধীরে বললেন, এসব ঘরের ব্যাপার, পুলিশ ডেকে পরিবারের মান সম্মান নষ্ট করো না তো। আমার বুকের জ্বালা আর চোখের জল নিয়ে বললাম, যে ঘরে একজন মানুষ আগুনে পুড়ে থাকে আর সবাই চুপচাপ করে বসে দেখে, সেই ঘরের আর কোনো মান সম্মান থাকে না। আমার ননদের মুখের রং পুরোপুরি বদলে গেল। ওপাশ থেকে অপারেটর জিজ্ঞাসা করলেন, যিনি আপনাকে আঘাত করেছেন তিনি কি এখনো সেখানে আছেন? আমি এক দৃষ্টিতে ননদের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছেন। সে এক পা সামনে বাড়াতেই কাব্য মাঝখানে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির সাইরেন ভেসে এলো। সেই শব্দ শুনে প্রথমবারের মতো বুঝলাম ভয় কাকে বলে। না, আমার না, ভয়টা ছিল তাদের চোখে। কয়েক সেকেন্ড পর দরজার কলিং বেল বেজে উঠলো। আর ঠিক তখনই আমার হঠাৎ মনে পড়লো, ঘটনা শুরু হওয়ার আগে আমি মোবাইলের ভয়েস রেকর্ড চালু করেছিলাম। আমার আত্মচিৎকার, ননদের হুমকি আর ঘরের উপস্থিতি, প্রত্যেকের নীরবতা, সবকিছু সাক্ষী হয়ে রইল সেই ছোট ফোনটা। এবার আর সত্যিটা কেউ অস্বীকার করতে পারবে না।